আমি হচ্ছে মাত্রই বাসায় আসলাম। তো অনলাইনে ক্লাস অতটা আসলে আমার পছন্দ না নেয়া, বাট কি আর করা যাবে। সো একটু রেসপন্স করে আমি যদি কথা বলি, ঠিক আছে? আম আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ওয়েট। না ম্যাম, এখনো শেয়ার হয় নাই। ওয়েট। আম তোমাদের মধ্যে কেউ কি ক্লাসটা রেকর্ড করতে পারবা? পারবো। আচ্ছা, তাহলে ক্লাসটা একটু রেকর্ড করো আর পরে ড্রাইভে আপলোড দিয়ে আমাকে লিংকটা দিও। ওকে। স্টার্ট ব্রডকাস্ট। ওকে, এখন দেখতে পারার কথা, রাইট? এখন দেখতে পাচ্ছি? ম্যাম স্ক্রিন তো দেখা যাচ্ছে, কিন্তু শর্ট কেন? ছোট করে দেখা যাচ্ছে, এটা আসলে কি শেয়ার হলো? হ্যাঁ, এটা আমার আইপ্যাড। আচ্ছা, আমি ইয়ে করে হরিজন্টাল করে নিই। এবার জি ম্যাম, আগে থেকে বেটার। ম্যাম, আচ্ছা মোবাইল থেকে ঢুকছেন ম্যাম? আমি আইপ্যাড থেকে ঢুকছি। আচ্ছা। সো আমরা মনে হয় কুইজের শেষে একটু একটু দেখছিলাম। তো এত বেশি মানে আজকের পড়াটা ওই যে তোমার যেটা বলতেছিলাম ওই দিন, যে অনেক বেশি অ্যাটেনশন দিয়ে পড়া লাগবে এমন না, জাস্ট একটু আইডিয়া গুলো মাথায় রাখা। আমরা ওই দিন স্কোপ ম্যানেজমেন্ট নিয়ে পড়তেছিলাম। দেন আমরা জানতে পারছি যে আমাদের রিকোয়ারমেন্টস থাকে। রিকোয়ারমেন্টস মানে যেটা আমাদেরকে করা লাগবে, ডেলিভার করা লাগবে। তো ওই রিকোয়ারমেন্টের উপর বেস করে আমরা স্কোপ গুলাকে বানাই। স্কোপ হচ্ছে যে জিনিসগুলো আমাদের রিকোয়ারমেন্টে ছিল, ওগুলাকে আমরা ম্যাটেরিয়ালাইজ কিভাবে করব, সেগুলো ছিল আমাদের স্কোপ। এরপরে আমরা পড়লাম কি, যে আমাদের স্কোপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে মধ্যে তিনটা কনস্ট্রেইন থাকে। একটা হচ্ছে টাইম, একটা হচ্ছে স্কোপ, আর একটা হচ্ছে কস্ট। তোমার যে কোনো একটা বাড়লে বাকি দুইটা বেড়ে যাবে। এন্ড এটা তোমাদের কাছে আরো পড়াইছে। তারপর আমরা স্কোপ ম্যানেজমেন্টের ধাপগুলা দেখছি। ওকে। রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান, টাইপ অফ রিকোয়ারমেন্ট, এগুলো আমরা দেখছি। আচ্ছা, এই রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনটা আই থিংক আমি কি তোমাদেরকে এটা পড়াইছিলাম? আমি না ভুলে গেছি তিনটা সেকশনের কাজ কি পড়াইছি। ম্যাট্রিক্স পড়ানোর কথা ছিল। ওকে। হুম। সো আচ্ছা, এটাও মনে হয় আমি বলি নাই। তো রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন হচ্ছে কি, জাস্ট আমাদের একটা ফর্ম থাকবে, যে ফর্মে আমাদের যে রিকোয়ারমেন্টস গুলো আছে ওগুলোকে আমরা সুন্দর মতো করে লিখে রাখতে পারবো উইথ ডিটেলস। যেমন দেখো এখানে কি কি আছে রিকোয়ারমেন্ট, তোমার কোন কোন রিকোয়ারমেন্টটা লাগবে। স্টেক হোল্ডার, স্টেক হোল্ডার হচ্ছে তোমার রিকোয়ারমেন্টে তো কোনো না কোনো স্টেক হোল্ডার দিছে। এখন কোন স্টেক হোল্ডার হচ্ছে রিকোয়ারমেন্টটা তোমার উত্থাপন করছে, ক্লেম করছে, সেটা লিখে রাখবো। দেন এই রিকোয়ারমেন্টটা কোন ক্যাটাগরিতে আছে, এটা প্রায়োরিটি কি, তারপর অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া কি কি হতে পারে, এন্ড এটাকে আমরা ভ্যালিডেট কিভাবে করবো, যে হ্যাঁ আমাদের রিকোয়ারমেন্ট যেটা দিছিলাম ওটা ফুলফিল হয়েছে, এটা ভ্যালিডেশন করার ব্যাপারটা। সো বেসিক্যালি তোমার রিকোয়ারমেন্টের সব রকমের ডিটেইল তুমি যে ফর্মের মধ্যে ডকুমেন্ট করে রাখবা সেটাই হচ্ছে রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন। ওখানে আমাদের স্টেক হোল্ডার থাকবে, ক্যাটাগরি থাকবে,
প্রায়োরিটি থাকবে, অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া থাকবে, ভ্যালিডেশন মেথড থাকবে। এখন একটা জিনিস হচ্ছে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। লাস্ট দিন ওই ক্রাইটেরিয়া ব্যাপারটা ছিল, লাস্ট দিন আমি বলতে পারিনি। অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া ব্যাপারটা হচ্ছে ওরা যে একটা রিকোয়ারমেন্ট তোমাকে দিছে, এখন তুমি বলতেছো, তুমি ক্লেম করতেছো যে তুমি রিকোয়ারমেন্টটা ফুলফিল করছো, বাট এটা তো তোমার ক্লায়েন্টের কাছে লাগা লাগবে যে হ্যাঁ তুমি আসলেই রিকোয়ারমেন্টটা ফুলফিল করছো। তোরা কি করবে, কিছু কিছু বিষয়ে জাজ করবে। যেমন ধরো তুমি লেটস সে একটা নাট বল্টু বানাইছো, যেটা হচ্ছে তুমি ক্লেম করতেছো 2 মিলিমিটার, বা ওরা চাইছে হচ্ছে 2 মিলিমিটার, এন্ড তুমি বলতেছো এটা 2 মিলিমিটার, বাট ওদের তো আসলেই দেখা লাগবে মেপে যে হ্যাঁ এটার থিকনেসটা 2 মিলিমিটারই কিনা। তো এই যে ও থিকনেসটা হচ্ছে এখানে তোমার একটা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, যদি এটা 2 মিলিমিটার মধ্যে হয় তাহলে ইয়াস তোমার ক্লেম ঠিক আছে, রিকোয়ারমেন্ট ফুলফিল। আর যদি না হয় তাহলে হচ্ছে হবে না। এই ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স হচ্ছে আহ, ওই অনেকটা ওই রকমই, বাট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স হচ্ছে বেসিক্যালি তোমার রিকোয়ারমেন্ট। আচ্ছা, লাইনটাকে পড়ো, লিঙ্ক প্রোডাক্টস রিকোয়ারমেন্ট ফ্রম দ্য অরিজিন টু দ্য ডেলিভারেবলস দ্যাট স্যাটিসফাই দেম। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার রিকোয়ারমেন্টের অরিজিন কোথায়, কোনো না কোনো স্টেক হোল্ডার হচ্ছে এই রিকোয়ারমেন্টটা ক্লেম করছে, সো এটা হচ্ছে ওর অরিজিন। আর এইখান থেকে তুমি যে ওই রিকোয়ারমেন্টটাকে ইমপ্লিমেন্ট করতেছো সেইটার জন্য ওই ওই রিকোয়ারমেন্ট ইমপ্লিমেন্ট করার জন্য তোমার একটা ডেডিকেটেড ওয়ার্ক প্যাকেজ থাকবে, একটা প্রোডাক্টের একটা ফেজ থাকবে, যেখানে তুমি ফাইনালি ওই রিকোয়ারমেন্ট ইমপ্লিমেন্ট করবা। সো একদম স্টেক হোল্ডার থেকে শুরু করে বা রিকোয়ারমেন্টটা যেখানে শুরু হয়েছে সেই অরিজিন থেকে শুরু করে তুমি কোন ফেজে গিয়ে এটাকে ফাইনালি ইমপ্লিমেন্ট করতেছো, এইটা যে আমরা লিখে রাখবো সেটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স। একটা নাম শুনলে বোঝা যায় ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স মানে ট্রেস করা যায়। তো দেখো এখানে যে উদাহরণটা আছে, যে আমাদের রিকোয়ারমেন্ট এর মধ্যে লেখা আছে, দেখো ডিজেল, ডিজেল ইঞ্জিন। এখন ওরা বলতেছে যে এই ডিজেল ইঞ্জিনটা কোন কোন টাইপের অপরচুনিটি বা অবজেক্ট বা গোল, এটা গোল মানে এটা এখানে না, এই যে ডিজেল ইঞ্জিনটা হচ্ছে লেটস সে কে একজন বলতেছে চেঞ্জ করে ইলেকট্রিক্যাল ইঞ্জিন করতে। তো এটার কারণটা কি, কারণ হচ্ছে তাহলে আমাদের রিসোর্স অ্যাভেলেবল হবে এন্ড কস্ট ইফেক্টিভ হবে। যাই হোক, কিন্তু তারপর দেখো কি কি লেখা আছে, ডব্লিউবিএস ডেলিভারেবল। ডব্লিউবিএস মানে হচ্ছে, আমরা কিছুক্ষণ পরেই পড়বো আসলে, আমাদের পুরা ফাংশনটাকে বা পুরো প্রজেক্টটাকে আমরা বিভিন্ন ছোট ছোট ভাগে ভাগ করব। এখন ওই ভাগের ঠিক কোন ধাপে গিয়ে এই ডিজেল ইঞ্জিনটা ইমপ্লিমেন্ট করা হয়েছিল সেইটা এখানে লেখা আছে। তারপর দেখো প্রোডাক্ট ডিজাইন, তো প্রোডাক্ট ডিজাইনের বিভিন্ন নিশ্চয়ই পর্যায় আছে, এক্স্যাক্টলি কোন স্টেপটাতে এই ডিজেল ইঞ্জিনটা ইমপ্লিমেন্ট হয়েছে। তারপর প্রোডাক্ট ডেভেলপমেন্টের নিচে দেখো নাম্বার দেওয়া আছে, তো ওই প্রোডাক্ট ডেভেলপমেন্টের এক্স্যাক্টলি কোন ফেজটাতে এই ডিজেল ইঞ্জিনটা ইমপ্লিমেন্ট করা আছে, এগুলো সব হচ্ছে এখানে লিখে রাখা আছে। তাহলে কি লাভ হচ্ছে, যে তোমাকে যখন আমি বলতেছি যে হ্যাঁ আমরা ডিজেল ইঞ্জিন চেঞ্জ করে ইলেকট্রিক্যাল ইঞ্জিন লিখবো, তখন তুমি ইজিলি ট্রেস করতে পারবা যে আমরা প্রোডাক্ট ডিজাইনের ঠিক কোন ফেজটাতে গেলে এই চেঞ্জটা আনতে পারবো, বা আমরা প্রোডাক্ট ডেভেলপমেন্টের ঠিক কোন ফেজটাতে গেলে এই চেঞ্জটা আনতে পারবো। এই যে আমরা একটা রিকোয়ারমেন্ট চেঞ্জ করতে হলে কোন ট্রেস করতে পারছি যে আমাদের কোনটা কোনটা চেঞ্জ করা লাগবে, এই জন্য এটাকে বলতেছে ট্রেসেবিলিটি ম্যাট্রিক্স। ওকে, স্কোপ ক্রিপ নিয়ে আমি আসলে কথা বলতে কিনা আমি ভুলে গেছি। স্কোপ ক্রিপের ব্যাপারটা হচ্ছে ওই যে একদম শুরুতে যেটা বলতেছিলাম, যে এখানে আমাদের স্কোপটা ডিফাইন করা লাগেই কোন কারণে, যাতে আমরা সাইড ট্র্যাক না হয়ে যাই, যাতে আমাদের যতটুকু দরকার তার থেকে বেশি কাজ না করে ফেলি। এখন দেখা যায় যে কখনো কখনো তোমার এক্সটার্নাল স্টেক হোল্ডার যারা আছে, তারা তোমাকে বলবে যে না আমাদের এই কাজও করে দাও, ওই কাজও করে দাও, সেই কাজও করে দাও। এই যে ওরা নতুন নতুন কাজ ইনডিউস করতে চাচ্ছে, এটাই হবে তোমার স্কোপ ক্রিপিং। আর যদি ওরা পুরো প্রজেক্টের জন্য এক্সট্রা কাজ না বানায়, যদি খালি প্রোডাক্টের জন্য বলে যে এই প্রোডাক্টে আমার একটু এই ফিচারটা এক্সট্রা দরকার, ওই ফিচারটা এক্সট্রা দরকার, তাহলে সেটাকে আমরা বলি গোল্ড প্লেটিং। এখন কিভাবে আমরা এই জিনিসটা অ্যাভয়েড করতে পারি, কারণ কি আমরা চাই না যে আমাদের যতটুকু কাজ ওদের সাথে ডিল হয়ে থাকবে তার থেকে বেশি কাজ আমাদেরকে করা লাগুক। তাহলে আমাদের ওই যে ওই তিন কনস্ট্যান্টের একটা ঝামেলা হয়ে যাবে, টাইম অথবা কস্ট বেশি পড়ে যাবে। তেমন আমাদের কি এই কাজটা অ্যাভয়েড করা লাগবে। এখন অ্যাভয়েড করার জন্য আমাদেরকে হচ্ছে কি প্রপারলি তোমার স্কোপটা ডিফাইন করা লাগবে। ওকে, তো স্কোপ ডিফাইন করার জন্য তোমার কি, তুমি সব রকমের তোমার কাছে যত রকমের ডকুমেন্ট আছে, ধরো তোমাদের কি কি এগ্রিমেন্ট হয়েছে, তোমার প্রজেক্ট চার্টার যেটা ছিল, প্রজেক্ট চার্টার কি ছিল, যে প্রজেক্টের একটা অফিসিয়াল ওপেনিং ডকুমেন্ট যেখানে প্রজেক্ট সম্পর্কে মোটামুটি একটা সামারি দেওয়া থাকবে। এন্ড তোমার ধরো কি কি এনভায়রনমেন্টে কি কি প্যারামিটার কাজ করতেছে, তোমার কাছে প্রজেক্ট শুরু করার আগে যত রকমের ডকুমেন্টেড জিনিস আছে সবকিছুকে তুমি ইউজ করে
তারপর হচ্ছে বিভিন্ন টুল এন্ড টেকনিক দেখো লেখা আছে, এক্সপার্ট জাজমেন্ট, ডেটা অ্যানালাইসিস, এইসব ইউজ করে তুমি হচ্ছে কি একটা স্কোপ, একটা না তোমার মাল্টিপল স্কোপ ডিফাইন করবা। বেসিক্যালি তুমি একদম স্পেসিফাই করবা যে তোমার স্কোপ গুলো কি কি, তোমার এক্স্যাক্টলি কি কি কাজ করা লাগবে, সো দ্যাট যখন তুমি জানো যে হ্যাঁ আমার ঠিক এই কাজগুলোই করা লাগবে যদি আমরা রিকোয়ারমেন্ট গুলোকে অ্যাচিভ করতে চাই, তাহলে কিন্তু তোমার অতিরিক্ত কাজ করে ফেলার কোনো ভয় নেই, বা এই ভয়টাও নাই যে হ্যাঁ আমি এই কাজগুলো আমার কোনো একটা ডেলিভারেবল বাদ চলে যাবে। সো বেসিক্যালি একদম পয়েন্ট টু পয়েন্ট স্পেসিফাই করা যায় হ্যাঁ আমি এই কাজগুলো করতে চাচ্ছি। ও মাই গড, কি জানি, মিউট করো, কার জানি মাইক অন হয়ে গেছে। ওকে ওকে, সো ডিফাইনিং স্কোপ তো বুঝছি যে আমরা যে পড়ালেখা করতে বসলে তুমি পাই টু পাই রুটিন করি, সেই রুটিনের মতো একটা ব্যাপার। এরপর হচ্ছে প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট, দ্য ডেসক্রিপশন অফ দ্য প্রজেক্ট স্কোপ, মেজর ডেলিভারেবলস, অ্যাজাম্পশন এন্ড কনস্ট্রেইন। বেসিক্যালি তোমার তুই যে স্কোপটা লিখতেছো, ডিফাইন করতেছো, ওই স্কোপটার ব্যাপারে আরেকটু খুঁটিনাটি তুমি লিখে নিবা বা তুমি জেনে রাখবা। সেগুলো হচ্ছে মানে একদম প্রপার কি কি দেখো কি কি আছে, তোমার কি অবজেক্টিভ আছে, কি রিকোয়ারমেন্ট আছে, কি বাউন্ডারি আছে, ডেলিভারেবল আছে, সবকিছু তুমি সুন্দর মতো লিখে রাখবা। এটাকে বলছে প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট। এইটা ফর দ্য টাইম বিং তোমার খালি টার্ম, ওই টার্মের অর্থ জানলেই যে হতো, এর বেশি আপাতত কিছু লাগবে না। ওকে, এই পর্যন্ত দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত মানে আমাদের আমরা লাস্ট ক্লাসের আগের ক্লাসে পড়ছিলাম হচ্ছে লাইফ সাইকেল। এখন লাইফ সাইকেল আমি খুব ভালো মতো পড়াইছি, এটা না পারলে তোমাদের আমি অনেক কষ্ট পাবো টু বি অনেস্ট। সো লাইফ সাইকেলের পর বাকিটুকুতে দেখো খুব কঠিন কিছু কিন্তু নাই, তোমাদের অনেক হার্ডলি মুখস্থ করতে হবে এমন নেই। তোমরা জাস্ট টার্মিনোলজি গুলো দেখে যদি যাও তাহলে কিন্তু পারার কথা। রিকোয়ারমেন্টস কাকে বলে, প্রজেক্ট স্কোপ কাকে বলে, প্রজেক্ট স্কোপ ক্রিপিং কাকে বলে, এটা অ্যাভয়েড করতে আমাদের কি লাগবে, এই প্ল্যানিং, খুব বেশি কঠিন কিছু না, জাস্ট টার্মিনোলজি পারলে পেরে যাওয়ার কথা সবকিছু। সো হার্ড হার্ডকোর মুখস্থ করা লাগবে এমন করতে যাও না, হার্ডকোর মুখস্থ করতে গেলে কিছু মনে থাকবে না, বাট টার্মিনোলজি গুলো ভালো মতো পড়ে যাবে এন্ড বুঝে যাবা যে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে, পর আমার ক্লাস লেকচার পড়া শুনলেও হয়ে যাওয়ার কথা। ওকে, এরপর আমরা দেখতেছি কি আমাদের হচ্ছে ক্রিয়েট ডব্লিউবিএস। তো আমরা যদি ওই যে আগের ইয়েটা দেখো, আগের হচ্ছে গিয়ে স্টেজ গুলো দেখো আমাদের স্কোপ ম্যানেজমেন্টের, আমরা প্ল্যান করছি, তারপর আমরা রিকোয়ারমেন্ট কালেক্ট করছি, সেই রিকোয়ারমেন্টের বেসের উপরে আমরা স্কোপ ডিফাইন করছি। এখন স্কোপ ডিফাইনটা হচ্ছে কি আমরা জাস্ট বের করলাম যে আমাদের কি কি কাজ করা লাগবে, বা তুমি যদি কাজগুলোকে অ্যাকচুয়ালি করতে চাও তাহলে তোমার কি করা লাগবে। তোমার পুরো বড় একটা প্রজেক্ট তুমি যদি শুরু করে দাও কোনো এক মাথা থেকে, তাহলে দেখবে এটা কমপ্লিট হচ্ছে না, আর কমপ্লিট হলেও খুব আনঅর্গানাইজড ভাবে কমপ্লিট হচ্ছে। তো পুরো ব্যাপারটা যাতে আমরা একটা স্ট্রাকচার্ড ওয়েতে কমপ্লিট করতে পারি, এই জন্য আমাদের ওই ডব্লিউবিএস ক্রিয়েট করা লাগবে। এই হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড আমাদের ক্রিয়েটিং ডব্লিউবিএস এর। তো আমরা যদি একটু পড়ি যে বইয়ের ভাষায় কি বলছে, create WBS is the process of subdividing project deliverables and project work into smaller, more manageable components. ক্লাসে থাকলে কাউকে দিয়ে পড়াতে পারতাম। Create WBS is the process, মানে এটা হচ্ছে এমন একটা প্রসেস of subdividing project deliverables, মানে তোমার যে প্রজেক্ট ডেলিভারি, তুমি যে তোমার প্রজেক্টে যে আলটিমেট ডেলিভারেবল গুলো আছে যেগুলো তোমার ডেলিভারি দেয়া লাগবে, সেগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা, প্লাস তোমার প্রজেক্ট ওয়ার্ক যেগুলো আছে সেগুলোকে বিভিন্ন ছোট ছোট ভাগে ভাগ করা, সো দ্যাট মানে মোর ম্যানেজেবল কম্পোনেন্ট। তাহলে হবে কি সেগুলো একটু তোমার বেশি ম্যানেজ করা ইজিয়ার হবে। তুমি যদি একটা বড় কাজ নাও তাহলে দেখবে তোমার এটা শেষ হবে না, বাট তুমি যদি তোমার একটা বড় কাজকে, লেটস সে তুমি যখন প্রজেক্ট করতে যাও কোনো একটা ইঞ্জিনিয়ারিং, তখন তোমার একটা বড় প্রজেক্ট করা লাগবে, এটা তো শুরু শেষ লাগবে না প্রথম প্রথম, বাট তুমি যদি একটু ভাগ করে নাও যে আচ্ছা আমার হার্ডওয়্যারের কম্পোনেন্ট কেনা লাগবে, সেই কম্পোনেন্ট গুলোকে জোড়া দেওয়া লাগবে, আমার সফটওয়্যারের জন্য কাকে নিয়োগ দেওয়া লাগবে, সেখানে আমার কোডটাকে তৈরি করবে, কোন একজনকে লাগবে যে আমার রিপোর্ট লিখবে, এরকম করে যখন তুমি ছোট ছোট ভাগ করতেছো তখন ইটস লাইক মোর ম্যানেজেবল হয়ে যাচ্ছে, তাই না? তো এই যে আহ, ছোট ছোট ভাগে ভাগ করতেছি, এই ব্যাপারটাকে আমরা বলতেছি ডব্লিউবিএস। এন্ড এটার কাজ কি? এটা কি বেনিফিট কি? ইট প্রোভাইডস আ স্ট্রাকচার্ড ভার্সন অফ হোয়াট হ্যাজ টু বি ডেলিভার্ড। তো ওইটা যখন হবে তখন আমরা মোর স্ট্রাকচার্ড ভার্সন পাবো যে আমাদের কি দেয়া লাগবে এন্ড ওটাকে আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি। এখন দেখো যে আমাদের ডিকম্পোজিশন, এখানে ডিকম্পোজিশন বলতে কি বোঝাচ্ছে, এই যে তোমার বড় একটা কাজ আছে, তুমি এটাকে ডব্লিউবিএস এর কাজ ছোট ছোট ভাগে ভাগ করতে হবে, এটা আমরা বুঝলাম, বাট কিভাবে আমরা ছোট ভাগে ভাগ করব, তো সেইটার জন্য একটা অ্যালগরিদম এখানে তোমাকে বলে দিচ্ছে।
ফার্স্টে দেখো ডিফাইন মেইন ডেলিভারেবলস, তোমার কি কি ডেলিভার করা লাগবে সেগুলো তুমি ডিফাইন করে নিচ্ছ। তারপর বলছে ইজ ইট পসিবল টু এস্টিমেট কস্ট এন্ড ডিউরেশন ফর ডেলিভারেবলস। সো লেটস সে তোমার কাছে 4-5টা ডেলিভারেবল আছে যে তোমার এই এই কাজগুলো করে দেওয়া লাগবে। ধরো তোমাকে বলছে যে একটা প্রোটোটাইপ বানাইতে কোনো কিছু, এটাই হচ্ছে তোমার মেইন। সেই প্রোটোটাইপের মধ্যে 4টা ফিচার থাকবে। এখন তুমি যখন একদম শুরুতে আসো তখন কিন্তু তুমি বুঝতে পারতেছো না যে এই প্রথম দলের ফিচার ওয়ান, এই ফিচার ওয়ান টুকু ইমপ্লিমেন্ট করতে তোমার কতটুকু টাকা লাগবে, কি লাগবে না লাগবে, তুমি কিন্তু সবকিছু একদম শুরুতে দাঁড়ায় বুঝতে পারবে না। তো তখন তুমি কি করতে পারো, এই ফিচার ওয়ানটাকে কিছু ছোট ছোট ভাগে ভাগ করতে পারো। তো দেখো ইজ ইট পসিবল টু এস্টিমেট কস্ট এন্ড ডিউরেশন ফর ডেলিভারেবলস, তুমি যখন একদম শুরুতে থাকবা তখন দেখবে যে তোমার কস্ট এস্টিমেট করা বা ডিউরেশন এস্টিমেট করা একটু কঠিন হয়ে যাচ্ছে। তাহলে কি হবে, ইফ ইয়েস দেন কন্টিনিউ উইথ স্টেপ 5। তো স্টেপ 5 এ কি আছে, চেক দ্য ডিকম্পোজিশন ইজ লজিক্যাল অর কমপ্লেক্স। আগে আমরা নোটা দেখি, যদি এটা না হয় এলস স্টেপ 4 ডিভাইড deliverables into sub deliverables and read step 2। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো তোমার কাছে একটা বড় প্রজেক্ট প্রোটোটাইপ ইমপ্লিমেন্ট করতে বলছে যেটাতে তোমার 4টা ফাংশন থাকবে। এখন তুমি যখন ফাংশন ওয়ানটা মাত্র শুরু করতে যাচ্ছ তখন দেখা যাবে কি, যেহেতু এটা একটা ফুল একটা সিস্টেম, তুমি এখন ধরে বুঝতে পারতেছো না যে এই ফুল সিস্টেমটুকু ইমপ্লিমেন্ট করতে তোমার কতখানি টাইম অ্যাকচুয়ালি লাগবে বা কতখানি টাকা লাগবে। তখন তুমি কি করবা, ওই সিস্টেম ওয়ানটা এই ওই ফাংশন ওয়ানটাকেই ফিচার ওয়ানটাকেই তুমি আরো ছোট ছোট কিছু ভাগে ভাগ করবা। এখন ভাগ করে দেখবা এই যে তুমি ছোট ছোট ভাগ করতেছো ওই ভাগগুলোর তুমি টাইম আর কস্ট এস্টিমেট করতে পারতেছো কিনা। যদি করতে পারো তাহলে ভালো, যদি করতে না পারো তাহলে আবার ছোট ছোট ভাগে ভাগ করবা। সো মেইনলি তোমার দেখা লাগবে যে তোমার লাস্ট যে ভাগটা আছে সেটার জন্য তুমি টাইম এন্ড কস্ট হচ্ছে এস্টিমেট করতে পারছো কিনা। যদি পেরে যাও তাহলে গুড। তখন তোমার আরেকটা জিনিস চেক করা লাগবে, চেক ইফ দ্য ডিকম্পোজিশন ইজ লজিক্যাল এন্ড কমপ্লেক্স। সো তুমি ভাগ করছো ঠিকই এন্ড তুমি হচ্ছে কস্ট এন্ড টাইমও হচ্ছে এস্টিমেট করতে পারতেছো, অল গুড। বাট তোমার যে জিনিসটা সেই জিনিসটা লজিক্যাল হলো না। বাট তুমি যেভাবে ভেবে রাখছো যে হ্যাঁ আমি এইভাবে কাজটা করব, সেটা কোনো লজিক্যাল ডিসিশন হলো না, তাহলেও তো হবে না। সো আলটিমেটলি তোমার ওই কস্ট প্লাস টাইমের এস্টিমেশনটা করা লাগবে এন্ড দেখা লাগবে যে যেই ভাগটা তুমি করছো ওটা তুমি লজিক্যালি কমপ্লিট করতে পারতেছো কিনা। এটা এখানে ওই সেম জিনিসটাই হচ্ছে একটা লুপের মধ্যে দেখাইছে যে আমরা বারবার ছোট ছোট ভাগে ভাগ করতে থাকবো আনটিল উই ক্যান এস্টিমেট এন্ড দ্য থিং ইজ লজিক্যাল। ওকে, এরপর এখানে আসলে ওই আগের কথাগুলোই আবার আবার বলছে। The WBS is a hierarchical decomposition of the total scope of work to be carried out by the project team to accomplish the project objective and create the required deliverables। আগের কথাটাই আরেকটু সুন্দরভাবে আরেকটু এলাবোরেট ভাবে বলছে। দ্য ডব্লিউবিএস হচ্ছে একটা হায়ারার্কিক্যাল ডিকম্পোজিশন। হায়ারার্কিক্যাল ডিকম্পোজিশন মানে কি, যেটা ধাপে ধাপে ছোট ছোট ভাগে ভাগ হচ্ছে। দ্য টোটাল স্কোপ অফ ওয়ার্ক টু বি ক্যারিড আউট, পুরা স্কোপ মানে তোমার যত রকমের স্কোপ গুলো আছে সবগুলাকে আমরা ধাপে ধাপে ছোট ছোট ভাগে ভাগ করতেছি কেন, টু বি ক্যারিড আউট বাই দ্য প্রজেক্ট টিম, যাতে প্রজেক্ট টিম ওই কাজগুলোকে করতে পারে টু অ্যাকমপ্লিশ দ্য প্রজেক্ট অবজেক্টিভ। ওই তোমার যে প্রজেক্ট অবজেক্টিভ আছে সেটাকে অ্যাকমপ্লিশ করার জন্য, প্লাস টু ক্রিয়েট দ্য রিকোয়ার্ড ডেলিভারেবলস, তোমার যে ডেলিভারেবল গুলো আছে ওগুলো যাতে তুমি করতে পারো। এন্ড এইখানে দেখো আরেকটা ব্যাপার আছে, work package. The planned work is contained within the lowest level of WBS component which are called work package. So এই যে আমরা ধাপে ধাপে ছোট 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 ভাগে ভাগ করতেছি, তোমার ভাগের একদম লাস্টে যে পয়েন্টটা থাকবে নোটটা থাকবে সেই নোটটা হচ্ছে ওয়ার্ক প্যাকেজ। সো ওয়ার্ক প্যাকেজ হচ্ছে অ্যাকচুয়ালি দ্য ইউনিট যেটা আমরা আসলে কাজটা করে শেষ করব। যেমন ধরো যে তোমাকে যে বললাম যে তোমার প্রজেক্টের কথা, তোমার প্রজেক্টের তিনটা সিস্টেম থাকতে পারে। লেটস সে হার্ডওয়্যার করবা, সফটওয়্যার করবা, 3D ডিজাইন করবা। এখন হার্ডওয়্যারে গেলে হার্ডওয়্যার যে করবা, এখন তোমার মনে হবে হ্যাঁ হ্যাঁ হার্ডওয়্যার শুরু শেষ নেই, কত কিছু করা লাগবে। বাট তখন তুমি কি ওটাকে ছোট ছোট ভাগে ভাগ করে নাও, যে আমার হচ্ছে এই সার্কিট বানানো লাগবে প্লাস আমার একটা সেটআপ বানানো লাগবে। এখন এখানেও তো আরো অনেক ছোট ছোট ভাগ করতে পারি। যেমন সার্কিট বানানোর জন্য তোমার কি করা লাগবে, তোমার একটা কম্পোনেন্ট লিস্ট করা লাগবে, তারপর হচ্ছে কম্পোনেন্ট গুলোকে জোড়া দেওয়ার একটা মানুষ বের করতে হবে, তারপর জিনিসগুলোকে জোড়া দিতে হবে। তো এই যে দেখো লাস্ট ইউনিটে গিয়ে তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারতেছো যে হ্যাঁ একটা মানুষ জোগাড় করা লাগবে, এটা আমি করতে পারবো।
একটা কম্পোনেন্টের লিস্ট করা লাগবে, এটা আমি করতে পারবো। এগুলাকে একটু একসাথে কম্পাইল করে নেবো, এটা আমি করতে পারবো। সো এই যে লাস্ট নোটটা যেটা অ্যাকচুয়ালি তোমার ওয়ার্কটাকে ডিফাইন করতেছে, দ্য লাস্ট স্টেপ অফ দিস হায়ারার্কি, ওইটা হচ্ছে ওয়ার্ক প্যাকেজ। পাশে দেখো ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারের একটা ছবি দিয়ে দিছে। তোমার ফার্স্টে হচ্ছে প্রজেক্ট। প্রজেক্টকে ওরা তিনটা ভাগে ভাগ করছে, মেজর ডেলিভারেবল, কন্ট্রোল অ্যাকাউন্ট, মেজর ডেলিভারেবল। তারপর সেটাকে আবার ছোট ছোট ভাগে ভাগ করছে। এই ভাগটা কিভাবে হয় সেইটাকে আবার সুন্দর মতো করে এখানে দেখাইছে। সো দেখো এই ডব্লিউবিএস বা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারে বেসিক্যালি তিনটা ভাগ হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে। একটা হচ্ছে তো তোমার ফার্স্ট প্রজেক্ট তো আছেই। হ্যাঁ, ফার্স্ট প্রজেক্টটাকে যখন প্রথম ভাগগুলা করবা সেগুলোকে আমরা বলতেছি কন্ট্রোল অ্যাকাউন্ট। সেই কন্ট্রোল অ্যাকাউন্টকে যখন তুমি আরো ভাগ করতেছো সেগুলো আমরা প্রত্যেকটাকে বলতেছি প্ল্যানিং প্যাকেজ। এন্ড এই প্ল্যানিং প্যাকেজগুলোকে যখন তুমি আরো ভাগ করতেছো ওগুলোকে আমরা বলতেছি ওয়ার্ক প্যাকেজ। ঠিক আছে, এইখানে একটু বলে দেওয়া আছে যে কোনটা কি, বাট এটা এটা পড়লে হয়তো একটু তোমার কাছে ইয়ে লাগতে পারে, কনফিউজিং লাগতে পারে। সো জাস্ট আইডিয়া রাখো যে ওকে ওয়ার্ক প্যাকেজ হচ্ছে একদম ফাইনাল ইউনিট। এইটার আমরা সব জানি, এটার আমরা কখন শিডিউল, কে করবে, কি রকম ভাবে করবে, তারপর টাকা কত লাগবে, টাইম কত লাগবে, এইসব ওয়ার্ক প্যাকেজের হচ্ছে আমরা এ টু জেড সব স্পেসিফাই করব, কারণ এইটাতে আমাদের অ্যাকচুয়ালি কাজটা পারফর্ম হবে। প্ল্যানিংটাতে হচ্ছে গিয়ে আমরা কিছু কিছু জিনিস জানি, আবার কিছু কিছু জিনিস জানি না। যেমন আমাদের ওভারঅল একটা আইডিয়া থাকবে যে ওকে এত টাকা লাগবে, বাট এটা যে এক্সাক্ট শিডিউল বা এক্স্যাক্টলি কত টাইম সেটা আমরা জানি না। কন্ট্রোল অ্যাকাউন্ট হচ্ছে অলমোস্ট ওই রকমই। জাস্ট ওটা হচ্ছে বিভিন্ন প্ল্যানিং প্যাকেজের মধ্যে বা বিভিন্ন ওয়ার্ক ইউনিটের মধ্যে তুলনা করে যাতে একটা আইডিয়া থাকে যে ওকে আমার এটা এইভাবে হচ্ছে, আর যদি কোনো কিছু আউট অফ স্কোপ চলে যায় তাহলে আমার এইভাবে কন্ট্রোল করা লাগবে। এগেন এটা হচ্ছে জাস্ট তোমরা তোমরা দেখলেই বুঝতে পারতেছো যেটা ধাপে ধাপে ছোট হচ্ছে। সো এক এক ধাপে লাস্ট ধাপটা ওয়ার্ক প্যাকেজটা আমরা টোটালি জানবো, প্ল্যানিং প্যাকেজে তার থেকে একটু কম জানবো, কন্ট্রোল অ্যাকাউন্টে তার থেকে একটু কম জানবো। ইটস নট দ্যাট কঠিন কিছু। ওকে, ডব্লিউবিএস ডিকশনারি হচ্ছে বেসিক্যালি তুমি যা যা যেই যেই ডব্লিউবিএস টা ভাগ করতেছো এন্ড সেখানে তোমার কি কি স্পেসিফিকেশনস আছে সব রকমের স্পেসিফিকেশনস ডকুমেন্ট করে রাখা। যে দেখো, ওয়ার্ক প্যাকেজ নেম, কোড অফ অ্যাকাউন্ট, ডেসক্রিপশন অফ ওয়ার্ক, মাইলস্টোন, ডিউ ডেট, তোমার অ্যাক্টিভিটি, রিসোর্সেস, রিকোয়ারমেন্ট, ক্রাইটেরিয়া। মানে তুমি যে ওয়ার্ক প্যাকেজটা তৈরি করছো ওই ওয়ার্ক প্যাকেজ একদম পাই টু পাই তুমি স্পেসিফাই করে যে জিনিসটার মধ্যে লিখে রাখবা সেটাকে আমরা বলতেছি ডব্লিউবিএস ডিকশনারি। এটা আমাদের কাজ কি, আমাদের সবকিছু প্রিসাইজলি ডিসক্রাইব করা থাকে। তাহলে কি হবে, আমাদের মধ্যে কোনো কনফিউশন থাকবে না, কোনো অ্যাম্বিগিউটি থাকবে না যে আমাদের পরে হচ্ছে এরকম মনে হয় না আয় হায় আমরা কে কোনটা করব কি করব না করব। আর এতে তোমার হচ্ছে সুন্দর মতো তুমি রেসপন্সিবিলিটি অ্যাসাইন করতে পারবা যে আচ্ছা তাহলে তুমি এটার জন্য রেসপন্সিবল। তো এটাতে যদি কিছু হয় আমি তোমার কাছে এসে অ্যাড্রেস করতে পারবো ব্যাপারটাকে, এরকম মানে পুরো ব্যাপারটাকে একটু অর্গানাইজ করা। তারপরে ফাইনালি হচ্ছে তোমার স্কোপ। আচ্ছা ফাইনালি না, এরপরে একটা জিনিস আছে, কঠিন কিছু না বাই দেওয়া, জাস্ট আমার কথাগুলো শুনে মনে রাখতে পারলেই। বেসলাইনে হচ্ছে তুমি একটা জিনিসকে আগে আমি একবার ডিফিনিশনটা যদি করি, এগেইন ক্লাসে আমি করলে আমি সবাইকে ধরতে পারতাম বসে বসে, but it has been fun. Approved version of a scope statement WBS and its associated WBS dictionary that can be changed using the formal change control procedure and used as a basis for comparison to actual result. তো ব্যাপারটা হচ্ছে কি, যখন তুমি কোনো একটা প্রজেক্টে কাজ করবা তোমার একটা ক্লায়েন্ট থাকবে এন্ড তারা হচ্ছে তোমাকে কিছু দিবে, রিকোয়ারমেন্ট দিবে, তুমি তোমার মতো করে সেই রিকোয়ারমেন্টের উপর বেস করে তুমি এই যে পুরো সবগুলা কাজ করলা, স্কোপ ডিফাইন করলা, ডব্লিউবিএস তৈরি করলা, এসব কিছু করলা। তো অ্যাকচুয়াল ওয়ার্ক প্লেসে এরপরে যখন তুমি সবকিছু ফাইনালাইজ করবা তখন ওটাকে বলে লক করে দেয়া। লক করে দেয়া মানে এখন আর তুমি আর কোনো চেঞ্জ করতে পারবা না। একবার তুমি হচ্ছে অনেকবার চেঞ্জ করে করে একটা ডিসিশনে আসবা, দেন ওটাকে লক করে দেবা, দেন এটা চেঞ্জ হবে না। এরপর যদি তুমি চেঞ্জ করতে যাও তাহলে তোমাকে আবার মিটিং ডেকে ক্লায়েন্টের সাথে কথা বলে মানে হুলস্থুল কাহিনী করে তারপর চেঞ্জ করা লাগবে। এই লক করে দেওয়াটা ইম্পর্টেন্ট কেন, সো দ্যাট তোমার কাজ হচ্ছে গিয়ে হঠাৎ করে কেউ একটা এসে বললো যে না আমার এটা ভালো লাগছে না আমি এটা চেঞ্জ করে এরকম বানায় ফেলবো। তো ওরকম করলে কি হবে যে তুমি একটা স্ট্রাকচার্ড প্রসেসে আগাচ্ছিলা সেটা পুরো মেসি হয়ে যাবে, দেখা যাবে তোমার কাজ বেড়ে গেছে বা কাজ অগোছালো হয়ে গেছে বা কোনো একটা কাজ এখানে
থেকে না করে তুমি ওইখানে চলে গেছো, তোমার টাকা পয়সা উল্টাপাল্টা খরচ শুরু মানে পুরো ব্যাপারটাই হচ্ছে chaotic হয়ে যাবে। এই জন্য ওরা বলে ফাইনালাইজ করার পর যেটাকে লক করে দিতে এখন আর এটা কোনো চেঞ্জ নেই, চেঞ্জ হলে আবার একদম ফর্মালি লেখা টেখা করে তারপর চেঞ্জ করা লাগবে। এই যে লক করে দেওয়ার ব্যাপারটা, যে ওরা সবকিছু তৈরি করে সবাই মিলে একটা জিনিস ঠিক করছে, এন্ড ওটাতে ফার্দার কোনো চেঞ্জ হলে একটা স্ট্রিক্ট প্রসিডিওর মেনটেন করে তারপর চেঞ্জ করা লাগবে। ওই ভার্সনটাকে আমরা বলতেছি স্কোপ বেসলাইন। বেসলাইন কেন? কারণ এইটা হচ্ছে আমরা মোটামুটি একটা ফাউন্ডেশন ধরে সামনে আগাবো। যদি এইটা চেঞ্জ করা লাগে মানে যেহেতু এটাকে আমরা ফাউন্ডেশন ধরে বাকি সবকিছু করবো, তো এটাকে আমরা বেসলাইন বলতেছি। তারপর কাজকর্ম হচ্ছে সব স্কোপ বেসলাইনের উপর ডিপেন্ড করে হয়ে যাবে। এন্ড স্কোপ বেসলাইনে কি কি থাকতে পারে দেখো, তোমার প্রজেক্ট স্কোপ স্টেটমেন্ট, WBS, ওয়ার্ক প্যাকেজ, প্ল্যানিং প্যাকেজ, WBS ডিকশনারি। আচ্ছা, তোমরা আমাকে বলো দেখি WBS ব্যাপারটা বুঝছো? জি ম্যাম। বলো WBS কাকে বলে? না ম্যাম বুঝি নাই তো। আয় হায়, কে বুঝে নাই? ও আসলে বুঝে নাই। আমার মনে হয় ম্যাম মোটামুটি সবাই বুঝছে, অনলাইনে যেরকম বলছি আর কি। ওকে, এই WBS তো সহজ। আচ্ছা, কারো কোনো কনফিউশন আছে এতক্ষণ পর্যন্ত যা যা দেখলা? মানে পুরোপুরি তো এখন মনে থাকবে না, বাট পরে পড়লে পারবা এরকম? এর বাইরে কি কারো এরকম মনে হচ্ছে যে না পরে পড়লেও আমি কিছু বুঝবো না? হ্যালো? জি ম্যাম, আশা করি পরে দেখলে পারবো না। এই একজন বাদে আর কেউ? তো তোমাকে কি অ্যাসাইন করা হয়েছে যাতে তুমি আমার অ্যান্সার দাও? এর বাদে আর কেউ নাই ক্লাসে? পরে করলে পারা যাইব আপাতত। সাবাস। আর না পারলে ইউ ক্যান অলওয়েজ জাস্ট আস্ক মি অন হোয়াটসঅ্যাপ, কোনো কিছু না বুঝলে। না বুঝার মতো কিছু বলি নাই, দেখলেই পারবা, চিন্তা নেই। মানে এতদূর পর্যন্ত দেখলেই পারবা। এরপরে হচ্ছে যে এই জিনিসটা একটু ঝামেলা করে লাগতে পারে, সো আমি তোমাদেরকে এটা একটা ওভারঅল জাস্ট ওভারভিউ দিয়ে যাচ্ছি। আমরা এতক্ষণ যেটা দেখে আসছি WBS স্ট্রাকচার, ওটাতে আমরা কি করতেছি আমাদের মানে এমনিতে নরমালি ধরো আমাদের প্রজেক্টের কাজগুলো এমনি হইতেছে, আমাদেরকে ওরা কিছু রিকোয়ারমেন্ট দিবে, এই রিকোয়ারমেন্টের উপর বেস করে আমরা স্কোপ ডিফাইন করব। এই স্কোপের উপর বেস করে স্কোপগুলোকে কিভাবে কাজ করা ঠিক করা যায় এটার উপর আমরা বেস করে WBS করব। মানে এই স্কোপটাকে বিভিন্ন ভাগে ভাগ করব, ভাগ করে দেখবো যে কি কি হচ্ছে, এন্ড সেইটার উপর ডিপেন্ড করে কিছু ওয়ার্ক প্যাকেজ বানাবো, এন্ড ফাইনালি এই ওয়ার্ক প্যাকেজ গুলাকে আমরা বেসিক্যালি ইমপ্লিমেন্ট করব, বা এগুলাই হচ্ছে আমরা অ্যাকচুয়ালি হাতে ধরে ধরে এই কাজগুলোকে ফিনিশ করব। ঠিক আছে? তো এইটা অ্যাকচুয়ালি করা সহজ কখন? ওই যে আমরা লাস্টে যখন আগের ক্লাসে দেখছিলাম যে যখন আমাদের একটা ফিক্সড পাথ আছে, সব রিকোয়ারমেন্ট একদম সেট করা, ওই যে বলছিলাম যে আমরা ঢাকা থেকে চট্টগ্রামে একটা সেতু বানাবো, তখন কি আমরা জানি যে কোথায় এটা শুরু হচ্ছে, কোথায় এটা শেষ হচ্ছে, আমাদের কি কি কাজ আছে, কি কি করা লাগবে, কত টাইমের মধ্যে করা লাগবে, সবকিছু স্পেসিফাইড। তো যখন তোমার এই রিকোয়ারমেন্ট গুলো স্পেসিফাইড হবে, তখন তোমার স্কোপ স্পেসিফাই করা শুরু শেষ। আহ তখন তোমার স্কোপ স্পেসিফাই করা সহজ হবে। আবার যখন তোমার স্কোপ স্পেসিফাই করা সহজ হবে, তখন তুমি WBS টাও একদম বলতে পারবে যে হ্যাঁ আমার এই কাজটাকে আমি এইভাবে ভাবে ভাঙতেছি, দেন আমি এটাকে করব। কিন্তু যদি এমন হয় যে তোমার রিকোয়ারমেন্টই হচ্ছে একটু ডায়নামিক, ওই যে আমরা পরে দেখছিলাম অ্যাজাইল লাইফ সাইকেলে যে তোমার রিকোয়ারমেন্ট চেঞ্জ হতে পারে, তখন তোমার বারবার বারবার ওই কাজটা করা লাগতে পারে, কিছুদিন পর পর করা লাগতে পারে, বারবার করে তারপরে হচ্ছে ওই ঠিকঠাক জিনিসটা ঠিক করা লাগতে পারে। তো যখন তোমার রিকোয়ারমেন্টই বারবার চেঞ্জ হচ্ছে, তখন তো তোমার এই জিনিসগুলোকে তুমি এরকম ফিক্স ধরে কাজ করতে পারবে না। তো এই জন্য আমাদের যখন রিকোয়ারমেন্ট চেঞ্জের উপর থাকে, সেইটার ওর জন্য হচ্ছে আমরা ইউজ করি এটা অ্যাডাপটিভ এনভায়রনমেন্টের WBS স্ট্রাকচার। তো এইখানে দেখো
ওয়েট। আচ্ছা, তো এখন যেহেতু আমাদের এখানে রিকোয়ারমেন্ট চেঞ্জ হচ্ছে, তো এটার উপর ডিপেন্ড করে আর কি, এই জন্য আমরা ওখানে স্কোপ ডিফাইন না করে আমরা হচ্ছে বিভিন্ন ইটারেশনে কাজ করি। যে ওই যে ওই সময় যে দেখছিলাম যে স্প্রিন্ট, বিভিন্ন স্প্রিন্ট থাকে, স্প্রিন্টে আমরা এক একটা ফিচার তৈরি করি, এখানে অলমোস্ট ওইভাবেই কাজ করা হয়। তো এখানে দেখা একটা ছবির মাধ্যমে বুঝাইতে চাইছে যে এই ফুল একটা আইটেমের লিস্ট আছে তোমার কাছে, তো তুমি কি করবা, সবচেয়ে বেশি হাই প্রায়োরিটি তোমার কাছে যে ফিচার গুলো থাকবে তুমি ওইগুলাকে আগে ডেভেলপ করো, বা ধরো তোমার রিকোয়ারমেন্টে সবচেয়ে হাই প্রায়োরিটি যেগুলো থাকবে তুমি ওগুলাকে আগে করে ফেলবা, তারপর লো প্রায়োরিটি যেগুলো আছে ওগুলো করে ফেলবা, তারপর মোটামুটি প্রায়োরিটি যেগুলো আছে ওগুলো করে ফেলবা, এরকম। এখন এখানে দেখো ব্যাকলগ নামে একটা জিনিস আছে। তো ব্যাকলগ ব্যাপারটা কি, ওই যে আমরা যে এখানে স্কোপ দেখছিলাম, এখানে আমরা রিকোয়ারমেন্টের পর যে স্কোপ দেখছিলাম, এই স্কোপটাকেই আমরা এই ক্ষেত্রে এই চেঞ্জিং রিকোয়ারমেন্টের ক্ষেত্রে বলতেছি কি ব্যাকলগ। ব্যাকলগ বেসিক্যালি ওই ওখানে স্কোপে যেরকম আমরা ঠিক করতাম যে হ্যাঁ আমাদের কি কি করা লাগবে, ব্যাকলগে আসলে ওটাই থাকে, আমরা কি কি করতে হবে আমাদেরকে সেটা লেখা থাকে, জাস্ট এটাকে ব্যাকলগ বলে। এন্ড আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের স্কোপ যখন আমরা ডিফাইন করে ফেলি, নরমালি স্কোপ আর চেঞ্জ হয় না, স্কোপটা যেটা আছে সেটাই থাকে, কারণ ওখানে রিকোয়ারমেন্ট তো ফিক্স। বাট এখানে যেহেতু রিকোয়ারমেন্টের ডায়নামিক, রিকোয়ারমেন্ট চেঞ্জ হতে থাকে, তো সেই অনুযায়ী তোমার ব্যাকলগও চেঞ্জ হতে পারে। দ্যাটস ইট। আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু আমরা এটাতে বিভিন্ন কি বলবো স্প্রিন্টে স্প্রিন্টে কাজ করবো, যে এই 2 উইকে আমরা এটা শেষ করবো, এই 2 উইকে আমরা এটা শেষ করবো, প্রত্যেকটা উইক 2 উইকের ব্যাপারকে যদি আমরা একটা স্প্রিন্ট বলি, তো এই প্রত্যেকটা স্প্রিন্টের জন্য দেখা যাবে তুমি একটা আলাদা ব্যাকলগ করে ফেলতে পারো। তো ব্যাপারটা হচ্ছে এইরকম যে তোমার কাছে একটা লিস্ট অফ কাজ আছে। ফার্স্ট অফ অল এই 4টার মধ্যে তুমি ঠিক করছো এই 2টাকে তুমি প্রথম স্প্রিন্টের মধ্যে শেষ করবা, এই 2টাকে তুমি ঠিক করছো যে দ্বিতীয় স্প্রিন্টের মধ্যে শেষ করবা। তো যখন তুমি প্রথম স্প্রিন্টের কাজটা নিয়ে কথা বলছো যে তোমার প্রথম স্প্রিন্টে কি কি করা লাগবে, সেটা আরেকটা স্প্রিন্ট কি করবা সেটা বলা লাগবে, সেটা হচ্ছে তোমার আরেকটা ইটারেশন লাগবে। তো এই প্রত্যেকটা স্প্রিন্টের জিনিসগুলোকে আমরা বলতেছি ইটারেশন ব্যাকলগ। আর এই সবগুলো ইটারেশন ব্যাকলগ হচ্ছে বেসিক্যালি আমরা কি আলটিমেটলি এটা দিয়ে কি করতে চাচ্ছি, তোমার পুরো প্রোডাক্টের যে ব্যাকলগটা আছে সেটা করতে চাচ্ছি। সো ব্যাকলগ হচ্ছে তোমার জাস্ট আ লিস্ট অফ থিং তোমার করা লাগবে, আর ইটারেশন ব্যাকলগ হচ্ছে ওই প্রত্যেকটা স্প্রিন্টে তোমার কি কি করা লাগবে তুমি ভাগ করে নিছো সেইটার একটা লিস্ট। দুটোই হচ্ছে আলটিমেটলি লিস্ট অফ থিংস ইউ হ্যাভ টু ডু। ওকে, ইউজার স্টোরিজ বোঝার একটা ছবি এখানে থাকা আছে। ওকে, ইউজার স্টোরি বলতে বেসিক্যালি ওই এখানে দেখো, এখানে দেখলে বুঝতে পারবে। এই যে ধরো ওরা যে ফিচার গুলো ইমপ্লিমেন্ট করবে প্রত্যেকটা ইটারেশনে, ওরা কি ফিচার ইমপ্লিমেন্ট করবে সেটাকেই জাস্ট ওরা ইউজার স্টোরি বলতেছে। ইউজার স্টোরির কারণে সিম্পলি কোন একটা ফিচারকে 3টা কোয়েশ্চেনের হচ্ছে আমরা এখানে ইউজার স্টোরিজ হিসেবে বলতেছি। এখানে দেখো যে লাস্টের নীল লাইনটা, অ্যাজ আ ইউজার নেম আই ওয়ান্ট টু, অ্যাজ আ ড্যাশ আই ওয়ান্ট টু ড্যাশ সো দ্যাট আই ক্যান ড্যাশ। মানে ধরো তুমি একজন স্টুডেন্ট, তুমি চাও যে তুমি তোমার সব পড়ালেখা, তোমার সব স্টাডি ম্যাটেরিয়াল তুমি অনলাইনে পেয়ে যাবা, সো দ্যাট তুমি যে কোনো জায়গা থেকে ওই ম্যাটেরিয়াল গুলোতে অ্যাক্সেস করতে পারো। তো এইটা হচ্ছে তোমার ইউজার স্টোরি। এখানে তুমি বেসিক্যালি কি করতেছো, আলটিমেটলি তুমি একটা ফিচার চাইতেছো যে হ্যাঁ আমার সব পড়ালেখার ম্যাটেরিয়াল যাতে অনলাইনে থাকে। তো দ্যাটস ইট, এটা ইউজার স্টোরি। এন্ড ইউজার স্টোরিটাকেই ওরা হচ্ছে বা তোমার যারা প্রজেক্ট ম্যানেজার থাকবে তারা হচ্ছে ফিচার হিসাবে ইউজ করতে পারবে। এ বিষয়ে জানার দরকার নেই, জাস্ট বাট মাথায় রাখো যে অ্যাকচুয়ালি কি, যে এই যে দেখো শর্ট ডেসক্রিপশন অফ রিকোয়ার্ড ফাংশনালিটি, তোমার কি ফিচার লাগবে সেটার একটা ডেসক্রিপশন, দ্যাটস ইট।
ফাইনালি হচ্ছে, হ্যাঁ আমি অলরেডি বলছি, আমি ক্লাসে যেটা মনোযোগ দিয়ে পড়াইছি সেটাই। প্লাস হচ্ছে টার্মিনোলজিস, টার্মিনোলজিস অনেক ইম্পর্টেন্ট। আমি এটা বলতে পারি যে ভ্যালিডেট এন্ড কন্ট্রোল অনেক বেশি ইম্পর্টেন্ট, আগে আগে পড়াইছে সেগুলো ইম্পর্টেন্ট। এখানে জাস্ট হচ্ছে ফাইনালি যখন তোমার স্কোপ ডিফাইনিং এন্ড স্টাফ হয়ে যাবে, তখন তুমি ভ্যালিডেট করবা যে তোমার যে যে জিনিসগুলো তুমি ঠিক বলছিলা যে হয়ে গেছে সেগুলো হয়েছে কিনা, ওগুলাতে কোনো কিছু রিভিউ করা লাগবে কিনা, কোনো বেশি ঝামেলা হয়ে গেছে কিনা, এই টাইপের ব্যাপারগুলো। আর যদি বাড়িতে কোথাও দেখো যে হ্যাঁ যে এটা হয় নাই, তুমি এটা করতে চাইছিলা বা করে নাই, বা কোনো এক জায়গাতে হচ্ছে কস্ট একটু বেশি বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, সেই সব জায়গাটা কন্ট্রোল করবা, এটাই। বাট এটা তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না অত বেশি, সিপিতে থাকতে পারে তখন লাগবে, বাট আগে জিনিসগুলো পড়ো। অঙ্কের তো সবই থাকবে, লেকচার 2 থেকে তো সবই থাকবে। আর এখানে দেখো পড়ার মতো জিনিস অত বেশি নাই, স্লাইড এত ছোট। টার্মিনোলজি গুলো ভালো মতো পড়ে যাও, এটা বলতে পারি। এর থেকে বেশি বলে দিলে সবই বলে দেওয়া হবে। আর লেকচার 2 এ সব ম্যাথ করে যাও, ম্যাথ এক্সাম্পল করে যাও, কারণ ম্যাথ থাকবেই। দ্যাটস ইট। ও আমি ভাবছিলাম এটা পড়ে শেষ করতে পারবো না। আচ্ছা, এখন আমার হচ্ছে তোমার অ্যাটেন্ডেন্স লাগবে। আমি একটু স্ক্রিন শেয়ারিংটা অফ করতেছি, ওকে? ওকে। এখানে এখানে কি সেকশন বি আর সি আসো? জি ম্যাম। ওকে, তো সি আর আসো এই দুইটা সেকশনের? আচ্ছা, সি আর না থাকলেও তোমাদের দুইটা সেকশনের কেউ একজন আমাকে সবগুলোর মানে বি সেকশন আর সি সেকশনের সবগুলো রোল একসাথে লিখে আমাকে একটু পাঠাও। আমার কাছে রেকর্ড করা আছে, সো আই ক্যান চেক। এন্ড এখানে 58 জন মানুষ আছে, এখন মানুষ বলাতে হবে না। আমার কাছে রেকর্ড করা আছে যে কারা কারা ছিলা। আমি ওটা দেখে নেব, বাট তোমরা একটু আমাকে ইয়ে করে পাঠাও, লিখে পাঠাও, তাহলে আমার অ্যাটেন্ডেন্সটা দিতে সুবিধা হবে। বুঝেছি? হ্যালো? ইয়েস ম্যাম। জি ম্যাম, করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, তাহলে আমাকে ইয়ে পাঠাও, অ্যাটেন্ডেন্সটা একটু পাঠাও। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং, যদিও সবাই ইউনিভার্সিটি থেকে আসছো। আমাদের সি সেকশনে কে কে আছে একটু হাত তুলো দেখি। আমি বের হয়ে যাই, ওকে? আচ্ছা, আইডিগুলো চ্যাট বক্সে লিখে দাও আমাদের সি সেকশনগুলো। শেয়ার করো। এই রাফি, আমাদেরগুলো তুমি আগে গ্রুপে দেখো যে কে কে ছিল কে কে না ছিল, তারপরে আমাদের চ্যাট attendance বক্সে লিখে দাও সি সেকশনগুলো। স্ক্রিনশট তুলছি আমি। রায়ান, তাহলে সবাইটা দিয়ে দিস, যারা যারা ছিল যারা যারা ছিল না সবাইটা ঘরে দিয়ে দিস। ম্যাম তো বলে রেকর্ড করছে তাইলে। ওই ম্যাডাম, ম্যামের কথা বাদ দে, ম্যাম রেকর্ড করছে না করছে এত দেওয়ার দরকার নেই, তোর দেওয়ার দরকার তুই দিয়ে দে। ম্যামের সময় জয়েন ছিল কতজন আর এখন জয়েন কতজন, এটা স্ক্রিনশট মেরে ম্যামরে দিয়ে দিস। আর রায়ান অ্যাটেন্ডেন্স দিয়া দিস। ওই ইয়ামিনেটটা দিয়ে দিস কোন ও ইয়ামিনেটে নেট প্রবলেম। হ্যাঁ সিআর রায়ান অ্যাটেন্ডেন্স দে। এই প্লাবো 92 এই প্লাবো। আরে ভাই তোরা সব বের হয়ে যা। এ মোটু রায়হান অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। যদি লিস্ট যায় রে খবর আছে।